WBCS উইথ হিরক স্যারে আপনাদের স্বাগত জানাই। WBCS এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার এক্সক্লুসিভ লেকচার ও স্টাডি মেটেরিয়ালের এটি ওয়ান স্টপ ডেস্টিনেশন। রেগুলার আপডেটস পাওয়ার জন্য এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটি ক্লাসে যেই টপিক ডিসকাস করা হবে তার নোটস এবং কোয়েশ্চেন আনসারের PDF-এর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ। ইন্স্যুরেন্স, ঠিক আছে, চল ইন্স্যুরেন্স আমরা লিখবো এবার। তাহলে মিউচুয়াল ফান্ড হলো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স বলতে আমাদের মাথায় LIC ঘুরে, তাই তো? ঠিক আছে, তাহলে বুঝবো আজকে। প্রথম হচ্ছে ইন্স্যুরেন্স কী জিনিস তাদেরকে বুঝে নিতে হবে। আগে হিস্ট্রিটা বুঝি ইন্স্যুরেন্সের। দেখ, মানুষ যখন জঙ্গলে বসবাস করতো, তাই না, আদিম মানুষ ছিল, তো মানুষকে এখন থেকে যত আমরা পেছনে যাব হিস্ট্রিতে, বা যত ব্যাকে যাব, তো সিন্ধু সভ্যতা যাব, বা যত ব্যাকে যাব, মানুষ তত কী থাকবে, রিক্সি হয়ে থাকবে। আগে কী হতো, জঙ্গলে বসবাস করতো, কোনো বন্য প্রাণী এসে তাকে কামড়ে দিত, এগোতো, মেরে যেত, বাজ পড়লে মরে যেত, জল ফল হলে মরে যেত, কত রিক্সি থাকবে। আর যত সমাজ আসতে তত তত ডেভেলপ হচ্ছে, তাই না? যখন সমাজ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তো মানুষ কী চাইছে ডেভেলপডে, যে নিজেকে সেফ রাখার চেষ্টা করছে, বাড়ি ঘর বানালো, তাই না? আজকেও যখন ভালো খাদ্য বস্ত্র বাসস্থান, মানুষ যত বেশি সেফ থাকে। এবার যত বেশি মানুষ সিভিলাইজ হলো, আস্তে আস্তে এই যুগে এলো, তাই না? বন্ধ থাক। 2000 আজকে কত 20, তো মানুষ তত কী হলো, সেফ দিকে যাচ্ছে নিজের লাইফ সম্বন্ধে, তাই না? তো যত পারছে সেফে থাকছে। তো এর সাথে মানুষের লাইফের সাথে আরেকটা সেফ সিকিওর করার জন্য একটা কোম্পানি কি কাজ করছে, ইন্স্যুরেন্স। এ কী করবে, মানুষটাকে সেফ রাখবে, সেটা টাকার বিনিময়ে, বুঝতে পারলি? কিন্তু আগে যত যাবে আমরা ছিল না। কিন্তু যখন আমরা ইতিহাসে কিছু ইন্স্যুরেন্সের দিক দিয়ে দেখবো, তো হিস্ট্রিতেও এমনি অনেক কিছু জিনিস আমরা দেখতে পাই ইন্স্যুরেন্স। আজ থেকে না, আমরা এই ব্যাবিলনে প্রথম সভ্যতা, এটা প্রথম ইন্স্যুরেন্স জিনিসটা পেয়েছিলাম, ঠিক আছে? এবং কি আমাদের ঋগ্বেদেও, বুঝতে পারলি, আমাদের ঋগ্বেদে যোগ সাম বলে একটা ছিল, সেখানে ওটার মানে ছিল ইন্স্যুরেন্স, বুঝতে পারলি? তো আমরা ঋগ্বেদেও এটাকে পেয়েছি। এগুলো হচ্ছে কথিত আর কি, মাইথোলজির দিক দিয়ে বেবিলন, রোম, এগুলোনে ইন্স্যুরেন্স চলেছে, যা মানুষের লাইফটাকে সিকিওর করার জন্য, যাতে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কী করবে, কোনো কোম্পানি ওকে, বা কোনো একটা লোক, বা কোনো একটা সংস্থা তাকে তার লাইফটাকে সিকিওর করবে। কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে টাকা লাগে তো, বা কোনো কিছু হয়ে গেলে টাকা, বা ওর ফ্যামিলিকে টাকা দিয়ে দেওয়া, এটা দেখেছি আমরা হিস্ট্রিতে। এবার যখন মডার্ন দিক দিয়ে দেখব, তো যখন ইন্স্যুরেন্স সেক্টরটা আসবে, কোম্পানি যখন ইন্স্যুরেন্স করবে, তখন এটা বেসিক্যালি আমরা প্রথম ইটালিতে প্রথম শুরু হয়েছিল। আর এটা যার উপর হয়েছিল, যে জিনিসের উপর ইন্স্যুরেন্স, প্রথমে মানুষের শরীরের উপর ইন্স্যুরেন্স হয়নি। প্রথমে ইন্স্যুরেন্স হয়েছিল মারিন ইন্স্যুরেন্স। মারিন ইন্স্যুরেন্স মানে কি, মারিন মানে কি, সমুদ্র। আগে সমুদ্রের মধ্যে ওই সব যাতায়াত, এখনও বেশি ইন্স্যুরেন্স যাতায়াত তো হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়। তো বেসিক্যালি মারিন ইন্স্যুরেন্স, বা আগে সব কিসে যাতায়াত করতো, জাহাজে। তাই ওগুলো বেশি লস হতো, তাই না? বেশি লস হয়ে যেত, বা বেশি ডুবে যেত, বা কী বলে, দস্যুরা লুট করে নিত। তো ওই জন্য ওগুলোর উপর কোম্পানি কিছু ইন্স্যুরেন্স করতে শুরু করে, ঠিক আছে? আমরা এবার লিখতে শুরু করব আর বুঝতে শুরু কর। তো ফার্স্ট ইন্স্যুরেন্স যেটা হচ্ছে, কি হচ্ছে এটা, MARINE, মারিন ইন্স্যুরেন্স। আর এটা বেসিক্যালি কোন সময় না, এটা বেসিক্যালি আমরা যেটা বুকসে পাচ্ছি 13 to 14 সেঞ্চুরি এটা শুরু হয়েছিল। কোন জায়গায় শুরু হয়েছিল না, প্রথম এটা শুরু হয়েছিল ইটালি, মানে লিখিতভাবে, ঠিক আছে? তারপরে এটা শুরু হয়েছিল ইটালি থেকে, এটা গেছিলো হল্যান্ডে, প্রসার ঘটেছিল। তারপরে আস্তে এটা ফ্রান্স, তারপরে এটা তোর হচ্ছে ইংল্যান্ড। আর ইংল্যান্ডের একটা কোম্পানি ছিল যেটা করতো, এই ইন্স্যুরেন্স ব্যবসাটা করতো, মারিন ইন্স্যুরেন্স, সেটা হচ্ছে ল্যাম্বার্ড মার্চেন্ট। তাদেরকে বলা হতো ল্যাম্বার্ড মার্চেন্ট, LOM
BARD, ল্যাম্বার্ড, MARCHANTS, ল্যাম্বার্ড মার্চেন্ট। তারপরে এবার যায় স্পেন, তাহলে 13 থেকে 14 সেঞ্চুরিতে মারিন ইন্স্যুরেন্স প্রথম আমরা এর এক্সিস্ট দেখতে পাই। আর এটা প্রথম যেটা দেখতে পাই ইটালিতে। মারিন ইন্স্যুরেন্স কেন করতো না, আগে বেশিরভাগ জলজাহাজ কী হতো, ডুবে যেত, লস হতো মানুষের, তাই না? অনেক বেশি ঘর, মানে একটা যদি কারো কাছে জাহাজ আছে আর ওখানে যদি মাল গুডস নিয়ে যেত, আগে তো মানুষের কাছে ক্যাপিটাল কম থাকতো, পরিমাণ কম থাকতো, একটার উপরে ব্যবসা করতো, তো ডুবে গেলে পুরো অবস্থা খারাপ হয়ে যেত, ব্যবসাপাতি চপটে হয়ে যেত। তাই এটা প্রথম মারিনের ওপর হয়। মারিন ইন্স্যুরেন্স এটা হয় ইটালিতে শুরু হতো। ইটালি থেকে হল্যান্ড গেল, হল্যান্ড থেকে ফ্রান্স, ইংল্যান্ড। এবার এই সব দেশে কেন হচ্ছে, কেন এইগুলোর মধ্যে এরা মানে কি যাতায়াত করতো, ট্রেড করতো এইগুলোর মধ্যে। প্রথম ইন্ডিয়ার সাথে ট্রেড হতো না, ঠিক আছে? আর এই সময় যখন ইংল্যান্ডে এটা শুরু হয়, তখন ইংল্যান্ডে যে রানী থাকে সে থাকে এলিজাবেথ ওয়ান, ঠিক আছে? তখন জাস্ট অ্যাজ এ কোম্পানি হিসাবে এটা হচ্ছে, ঠিক আছে? যে 1601 সালে কি হয়, 1601 ব্রিটিশে পার্লামেন্ট কি করে, এটাকে অ্যাক্ট বানায় ইন্স্যুরেন্সের ওপর। ঠিক আছে, প্রথম অ্যাক্ট হয় ইন্স্যুরেন্সের ওপর কোনো দেশে, সেটা যে ব্রিটিশ পার্লামেন্ট করে। আর ব্রিটিশে কারা করতো এটা, ল্যাম্বার্ড মার্চেন্টরা, ঠিক আছে? আর সেই সময় রানী কে ছিল, এলিজাবেথ ওয়ান। আর এই সময় ইন্স্যুরেন্স রিলেটেড অনেক ডিসপুটও হতো। তারপরে দেখা গেল যখন এটা পার্লামেন্টে এই ডিসপুট রিলেটেড দূর করার জন্য 1692 সালে অ্যাসোসিয়েশন ফর ডিলিং ডিসপুট বলে একটা তৈরি, অ্যাসোসিয়েশন ফর ডিলিং ডিসপুট 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলো কে না, ডিলিং ডিসপুট। সব ব্রিটিশে। আমরা ব্রিটিশ কেন পড়ছি বুঝবো, ওখানে ব্রিটিশে ইন্ডিয়া এসেছিলো। আর ব্রিটিশ যখন ইন্ডিয়াতে আসবে, ব্রিটিশেও এই ইন্ডিয়াতে ব্যবসা করতেই আসবে জাহাজের মধ্যে, তখন এখানেও কি ইন্স্যুরেন্সটা ওরা শুরু করবে। তাই ব্রিটিশ আমরা পড়ছি। হ্যাঁ, ব্রিটিশ পার্লামেন্ট এটা প্রথম এলআইসি বলবে ইন্স্যুরেন্সটা অ্যাক্ট হিসাবে চাপছে পার্লামেন্টে 1601 ব্রিটিশ পার্লামেন্টে। তখন এলিজাবেথ ওয়ান ছিল। আর কি বলে 1692 খ্রিস্টাব্দে কী হচ্ছে, একটা ওরা বিভিন্ন ডিসপুট হচ্ছে তো ওই সময় ইন্স্যুরেন্স রিলেটেড, ওই ডিসপুটগুলো দূর করার জন্য অ্যাসোসিয়েশন ফর ডিলিং ডিসপুট বলে একটা ওদের অর্গানাইজেশন হচ্ছে। এবার কি হচ্ছে, ইন্ডিয়াতে যেহেতু ওরা ব্রিটিশরা ইন্ডিয়া আসবে কত সালে, 1608-এ, তো ওরা নিশ্চয়ই ওরকম কনসেপ্ট থাকবে, ওই জাহাজগুলো নিয়ে ওদের থাকবেই, কী বলে ওই ল্যাম্বার্ড মার্চেন্টদের ইন্স্যুরেন্স থাকবে। তো বেসিক্যালি যখন ওরা ইন্ডিয়া আসে, ইন্ডিয়াতে কী হয়, সান ইন্স্যুরেন্স অফিস বলে একটা প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি ওরা প্রতিষ্ঠা করে। কারা না, ব্রিটিশরা। সান ইন্স্যুরেন্স অফিস এলটিডি, এটাই হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে আমরা এটা বেসিক্যালি 13 বা 14 সেঞ্চুরি দেখলাম যে এই ব্যাপারগুলো এখানে চলছে। তাহলে ইন্ডিয়াতে ফার্স্ট ইন্স্যুরেন্স কোম্পানি কী হচ্ছে, সান ইন্স্যুরেন্স, তাই না? সে ইন্ডিয়াতে প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি, বুঝলাম? ঠিক তারপর আবার একটা ইন্স্যুরেন্স একটা ডেভেলপড হয়, সেটা হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স। পুরো আমি ওয়ার্ল্ডের এক্সপেক্টে বলছি, আসবো ইন্ডিয়া। এটা 16 সেঞ্চুরিতে প্রথম জার্মানিতে এস্টাবলিশড হয়েছে। আর প্রথম 1861 খ্রিস্টাব্দে ফায়ার ইন্স্যুরেন্স অফিস তৈরি হয় বা কোম্পানি তৈরি হয়। এখানে আমরা জার্মানির গল্পটা দেখছি, ঠিক আছে? কেন জার্মানি থেকে শুরু হয় তো ফায়ার ইন্স্যুরেন্সটা, তাই আমরা এখানে ফায়ারের গল্পটা দেখছি। মারিন ইন্স্যুরেন্স দেখলাম, এবার ফায়ার, যেটা বেসিক্যালি 16 সেঞ্চুরিতে হলো, 15 to 16 সেঞ্চুরি। আর এটা গ্রেট ফায়ার 1666 থেকে অনেক বড় প্রভাবিত করেছিল এখানে। আর যার ফলে 1861 সালে ফায়ার ইন্স্যুরেন্স অফিস লিমিটেড বলে একটা কোম্পানি শুরু করলো ফায়ার ইন্স্যুরেন্সের, ঠিক আছে? আর আমরা এখানে দেখব যে 1907 সালে ইন্ডিয়াতে প্রথম ইন্ডিয়াস মার্চেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি হলো। ইন্ডিয়ান মার্চেন্টাইল, লিখব ইন্ডিয়ান
মার্চেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে। 1907 সালে ইন্ডিয়াতে প্রথম ফায়ার মার্চেন্টের ওপর যেটা শুরু হলো, কী হলো? ইন্ডিয়ার মার্চেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে। নেক্সট লিখবো, তারপরে একটা সেক্টর ডেভেলপ হলো যেটাকে লাইফ ইন্স্যুরেন্স বলছি, যেটা এখন মডার্ন ফর্মে থাকবে, তাই না? লাইফ ইন্স্যুরেন্স। তাহলে মারিন গেল, ফায়ার এলো, ফায়ার পড়লাম, এবার আসবে কি? লাইফ। লাইফ ইন্স্যুরেন্স। আর এখানে আমরা প্রথম যে নামটা পাবো সেটা হচ্ছে স্যার উইলিয়ামস GIBBONS, স্যার উইলিয়াম গিবন্স। ইউকের মানে ব্রিটেনের একটা লোক, এর প্রথম ইন্স্যুরেন্স হয়েছিল লাইফে, প্রথম ইন্স্যুরেন্স ব্যক্তি যেহেতু লাইফ মানে জীবনে, তো কার প্রথম জীবনে যে লাইসেন্স হয়েছিল, প্রথম ইন্স্যুরেন্স হয়েছিল, সেই ইন্স্যুরেন্সটা কে ছিল? ইউকের একজন ছিল, সেটাকে স্যার উইলিয়াম গিবন্স। তারপরে কী হচ্ছে 1699, যেখানে কি হয় মিউচুয়াল লাইফ ইন্স্যুরেন্স একটা সংস্থা গঠিত হয় ইউকেতে। মিউচুয়াল লাইফ ইন্স্যুরেন্স একটা সংস্থা গঠিত হয় কোথায়? ইউকেতে। আর 1818 সালে ইন্ডিয়াতে প্রথম কী হয়েছিল না, ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি হয়েছিল। প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স। ঠিক আছে, ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স 1818 সালে, ভালো করে বুঝ, ঠিক আছে। কি বুঝলাম আমরা? যে প্রথম লাইফ ইন্স্যুরেন্স যে লোকটা পেয়েছিল সে হচ্ছে স্যার উইলিয়ামস গিবন্স। আর 1699 সালে মিউচুয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল ইউকেতে। আর ইন্ডিয়াতে 1818 সালে প্রথম ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কী হয়েছিল? এস্টাবলিশড হয়েছিল। এবার লাইফ ইন্স্যুরেন্স কী করে না, বেসিক্যালি কোনো মানুষের যে ওর লাইফের ইন্স্যুরেন্স কোনো কোম্পানির কাছে করাতে পারে, যার ফলে তার লাইফে যদি কোনো কিছু ক্ষতি হয় তো সে পেড করবে। যদি সে মারা যায় তো যদি 1 লাখ টাকা ইন্স্যুরেন্স করা থাকে তো 1 লাখ টাকা তারই পেয়ে যাবে। এবার ইন্স্যুরেন্স করা থাকলে কিছু টাকা দিতে হয়, 1 লাখ টাকা দিতে হয় না, কিছু পার্সেন্টেজ দিয়ে, ধরলে 5,000 টাকা দিলি তুই 1 লাখ টাকা লাইফ কভারেজ পেলি। তুই যদি মারা যাস বা কিছু হয়ে যায়, হাত পা কেটে যায় বা কিছু হয়ে যায়, তুই এত টাকার ইন্স্যুরেন্স পেয়ে যাবে। বুঝতে পারলি? না, কিছু না হলে পুরো টাকাটা ওদের। ওরা যেভাবে মানে ধরে নে, এমনি একটা কেস হয়েছে দিল্লি না কোথায় হয়েছে, ধরে নে না মেরে দিয়েছে না, মানে তাহলে ইন্স্যুরেন্স কভারেজ হয়েছে, তো তাহলে 5 লাখ টাকা ইন্স্যুরেন্স কভারেজ হয়েছে। এবার ওর বেসিক্যালি হেলথের উপর করেছিল, শরীর খারাপ, তো তখন পর্যন্ত ওর কোনো কিছু রোগ নেই, কেউ ইন্স্যুরেন্স করালো, তারপর থেকে ওর একটা রোগ ধরা পড়লো। তো রোগ যখন ধরা পড়লো তখন রোগটা সম্বন্ধে ওর বাড়ির লোক জানতো, কিন্তু ওকে বলেনি, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানিকে। তো এটাতে ওরা ইন্স্যুরেন্স কোম্পানি কেস ফেস করলো, তারপর থেকে ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু 1 টাকাও দিতে হয়নি। তো ওদেরকে সব বলে দিতে হবে, তো যদি কোনো রোগ ছোটোখাটো থাকে ওদেরকে ওইভাবেই ইন্স্যুরেন্সটা হবে। তুমি যদি কিছু লুকাবে সেটা ওরা তদন্ত করবে, বেরোবে, আর তুমি কিন্তু কেস খাবে। মানে কেস খাবে না, তোকে টাকা দেবে না, পাতি কথা যদি পরিমাণ, তোর টাকাটাই জলে চলে যাবে, তাই না? তো সব কিছুই বলে দিতে হয়। বুঝতে পারলি কেসটা? তোর এমন রোগ হতে পারে যে হয়তো বছরে একবার তোর ওঠে, বা ধরো মির্গি একটা রোগ, তাই না, সেটা হলে তোর হলো, কিন্তু তুই ভাবছিস আমি একটা ইন্স্যুরেন্স করে রাখি, তোকে তো বলতে হবে, নাহলে এটা চাপ হয়ে যাবে। পরে যখন ওরা জানবে এটা তো ছোটো থেকে হয় তদন্ত করে, তখন কিন্তু তোকেও দেবে না ওই রোগের ক্ষেত্রে। না, এবার ধরো তুই আজকে ইন্স্যুরেন্স করলি, আজকে 3,000 টাকা দিলি, আর কালকে তোর অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, বলে ধরলে তুই 3,000 টাকা দিয়ে 3 লাখ তোর ইন্স্যুরেন্স করে রেখেছিস, কালকে তো পরশু দিনে 3 লাখ টাকা পেয়ে যাবি। তুই যদি 2 পা চলে যায় 3 লাখ টাকা পেয়ে যাবে, তুই মরে গেছিস তো সে বাড়ির লোক পেয়ে যাবে। যেমনভাবে ইন্স্যুরেন্সের সেক্টর থাকবে, ঠিক আছে। অনেক কিছু বুঝবি আজকে, দেখ আস্তে আস্তে শুরু করছি শুধু। তারপরে কি হয় না, বেসিক্যালি
আর ইন্স্যুরেন্স তাহলে কতটা আজকে আমাদের যদি আজকে গরিব লোক বা আমাদের গ্রাম্য লোক শহরেরও বল, তাই না, এদের মেনলি কী জানিস, মেন ভয় কী থাকে সবারই, তোর বাবা মা, আমাদের বাবা মা, এদের যদি শরীর কারো খারাপ কিছু হয়ে যায় ইনস্ট্যান্ট হসপিটালাইজড করতে হবে, তাই না? আর ওখানেই সব থেকে ভয় থেকে যে কত টাকা লাগবে, কী হবে কেউ জানে না, তাই না? এমনকি তুই একটা ভালো ব্যবসা করছিস, ভালো জায়গায় আছিস, কারো একটা শরীর খারাপ হলে পুরো ফ্যামিলিটা ডাউন হয়ে যায়। তো এখানে ক্ষেত্রে ইন্স্যুরেন্স একটা খুব বড় কিন্তু রোল প্লে করে। কিন্তু আজকে আমাদের সামাজিক অ্যাওয়ারনেস না থাকায় আজকে সবাই কী করে না, নিজে টাকা দিয়েই বেসিক্যালি চিকিৎসা করে 80% লোক। কিন্তু একটা ইন্স্যুরেন্স বলে সংস্থা আছে যেখান থেকে প্রমোট করে। হ্যাঁ, এটা দুটো সংস্থা, সরকারিও আছে বেসরকারিও আছে। বেসরকারি বেশি টাকা নেবে, প্রোভাইড করবে, তাহলে ইন্স্যুরেন্সে তোর কভারেজটা 5,000 টাকা নেবে, ওরা 1 লাখ টাকা কভার করবে, তাহলে 5 লাখ টাকা কভার করলো, 5,000 টাকা নিয়ে পড়ে 1 বছরের জন্য। আর কি বলে, যদি তুই সরকারি করলে হয়তো 3,000 টাকা নিলে 5 বছরের জন্য কভারেজ করলো, 5 লাখ টাকার জন্য কভারেজ করলো। তো এইটুকু পার্থক্য থাকে। আর সরকারি থাকলে একটু বেশি সরকারি যেটা হয়, বুঝতে পারছিস, ঠিক আছে? এইবার সরকার আমাদের ইন্স্যুরেন্সের, এবার যারা অনেক গরিব, যারা 5,000 টাকা দিতে পারবে না, যদি জনসংখ্যা থাকে, যদি শহরে হয় বা বড়লোক যদি যারা থাকে তাদের হয়তো 2-3 জন মেম্বার 5,000 টাকা করে করতেই পারে। কিন্তু গ্রামে কি সেটা হয়? গ্রামে ওর ফ্যামিলি মেম্বার 25 জন না 12 জন। আবার 12 জন যদি বেসিক্যালি হয় 5,000, 5 বারণ কত, তো 6 লাখ টাকা বছরে দিতে পারবে? চাপ হয়ে যাবে না? তার থেকে করিয়ে রাখে না, বুঝতে পেরেছিস তো? যার হবে তাকেই নিয়ে যাব। কিন্তু সরকারির যদি টাকা এগুলোকে যদি কম হয়, যদি 500 টাকা 600 টাকা করে একবারে হয়, আর যদি 5 লাখ টাকা কে কে করবে না? করতেই তো পারে। 1 লাখ 5 লাখ টাকা যদি পাওয়া যায়, তাহলে শরীর খারাপ হলে সবারই ইন্স্যুরেন্স থাকবে। সরকার এই কাজটা করে সরকারি হলে, কিন্তু বেসরকারি হলে করবে না। তো ওরা কী করবে, ওরা পুরো 5,000 টাকা নেবে, তাই করতে হবে। তাই দুটো সেক্টর দেখতে হবে আমরা সব ক্ষেত্রে, সরকারি আর বেসরকারি। সরকার কেন লোকের LIC করতে হবে? কারণ আমাদের সরকারের কাজ কি? মন্দির মসজিদ বানানো নয়। সরকারের কাজ থাকবে কি না, আমাদেরকে যারা আমরা ভোট দিয়ে সরকারকে পরিচিত মানে কি নির্বাচিত করেছি, তাদেরকে কি প্রোভাইড করা? সোশ্যাল কি সার্ভিস প্রোভাইড করা, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, এডুকেশন, খাবার দাবার, যা কিছু আছে, এমপ্লয়মেন্ট, তাই না? তো ব্যাস। কিন্তু বুঝতে পেরেছিস তো? তো আমাদের ওই জন্য সরকারি ইন্স্যুরেন্স সেক্টর আছে। প্রথমে যে সরকারি ইন্স্যুরেন্স সেক্টর থাকবে কেন? এই জন্যই সরকারি ইন্স্যুরেন্স সেক্টর আছে, যারা কী করবে, গরিব লোকেদেরকে হেল্প করবে বেসিক্যালি। তো শুনে না, এখন অনেক ইন্স্যুরেন্স সেক্টর আছে যেগুলো মাত্র 500 টাকা হয়, কিন্তু গরিব লোক জানেই না। তো গরিব লোক জানেই না যে এইভাবে কীভাবে প্রসিডিওর জানে না, এতটা অ্যাওয়ারনেস নেই। যার ফলে তারা একইবারে যখন ঠকে যায় বা যখন কোনো জিনিস ঘটে যায়, সামালতে পারে না। 5 লাখ টাকা দিয়ে আজকে একটা ফ্যামিলি 5 লাখ টাকা 1 লাখ টাকার ফ্যামিলি চলে, জানিস তো? মানে 1 লাখ টাকা ওদের টোটাল সম্পত্তি আছে ধরলে, কিছু হয়ে গেলে 1 লাখ টাকা ওর বেশি বার করতে পারবো না। আর তার বেশি বার করতে সব বাড়ি ফাড়ি বিক্রি করে দেবে, ফ্যামিলি পুরো ধ্বংস, তাই না? কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকলে তো সেটা হবে না। ওই জন্য সরকারি ইন্স্যুরেন্স সেক্টর আছে যারা এই সময় ওদেরকে প্রোভাইড করে। নাহলে বেসরকারি তো লাভ বুঝবে না অলওয়েজ, আর তো করতে পারবে না ওরা। 500 টাকা 600 টাকা হলে এরা তো করে নেবে। তো ব্যাস, এবার আমরা কি করব, এখানে লিখবো আমরা বেসিক্যালি এখানে জানবো। হ্যাঁ, যখন ভারত স্বাধীন হয় কত সালে, 1947 সালে। আর স্বাধীন হওয়ার পর ভারতকে সমাজের রিলেটেড কাজ করতে হবে, সোশ্যাল সার্ভিস দিতে হবে। মানে এই যে ইন্স্যুরেন্সটা একটা সমাজ সেবা একটা, তাই না? সব হেলথ তো সবাইকে ভাবে না দিতে পারলে ইন্স্যুরেন্স দিতে পারে রে বাবা। তো এই ইন্স্যুরেন্সটা দেওয়ার জন্য সরকার কি করলো, এই কোম্পানিগুলোকে বেসিক্যালি আমাদের কি বলে মানে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ দেওয়ার জন্য হ্যাঁ ন্যাশনালাইজ করবে। কতগুলো 245টা কোম্পানি কি করতো, ইন্স্যুরেন্স কি করতো, প্রোভাইড করতো। তখন ও 245টা কোম্পানিকে অ্যাকুইস্ট করে নিল। আর 1956 সালে কি করলো, LIC নামক একটা প্রতিষ্ঠান কে করলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, LIC, যেখানে কত 245টা কোম্পানি ছিল। আর হ্যাঁ, সবকে মার্জ করে LIC বলে একটা নাম দিল, যারা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ দেবে। বুঝতে পারলি? কত সালে, 1956 সালে। কত 1956 সালে। আর কতগুলো, 245টা, যেটা 245টার একটাই নাম হলো কি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটা কার তাহলে, সরকারের ন্যাশনালাইজড কোম্পানি, তাই না? তো কেন LIC, আমরা ডাইরেক্ট LIC থেকে পড়লে হবে না, তাই না?
আর ভারত যখন এখানে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ দিতে এলো ইন্ডিয়াতে, যখন এগুলো হলো আমরা 1800 ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স যখন ছিল, তো এ বেসিক্যালি কাদেরকে ইন্স্যুরেন্স প্রোভাইড করতো? মানুষের। তো মানুষের প্রথমে কাজ শুরু হয়েছিল যারা ইসে কাজ করে, কি বলে, আর্মি অফিসার কাজ করে। তো বেসিক্যালি ইন্ডিয়াতে কি হয়, আর্মি যখন হয়, ইন্ডিয়ান যারা থাকে তাদেরকে কম বেশি প্রিমিয়াম দিতে হতো। প্রিমিয়াম দেওয়া মানে টাকা দেওয়া, যে টাকাটা দিবি প্রথমে, এটা প্রিমিয়াম বলে। এবার তো প্রথমও দিতে পারে, মাসে মাসেও দিতে পারে, যেভাবে অনেক কিছু থাকে। তো এই যে প্রিমিয়ামটা, ওটা ইন্ডিয়ার ক্ষেত্রে বেশি পড়তো, রিটার্ন কম আসতো। আর ওদের সৈনিকদের কী হতো, প্রিমিয়ামটা কম পড়তো, রিটার্ন বেশি আসতো। তো এই জন্য অনেক এগুলো অনেক ভেদাভেদ হতো। পরে ইন্ডিয়ান অনেক এলআইসি বলছে ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি হয়, বঙ্গভঙ্গের সময় অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি হয়। ইতিহাস ওগুলোকে পুট আপ করতে হবে। তো যখন তোকে কম্পোজিশন তবেই হবে, বুঝতে পারছিস? তো আমাদের কি হয়, যখন এলআইসি কী করে, তো কেন সরকার এই সেক্টরটা কেন অ্যাকুইস্ট করে? মানে সরকার চায় এর মাধ্যমে যেন গরিব সবাই পায়। বেসরকারি হলে তো হতো না, না, ওরা একটা বড় টাকা বের দ্বারা গরিব লোকরা দিতে পারতো না। সরকারের দায়িত্ব বড় থেকে গরিব সবাইকে সমান রাখা, সবাইকে সমান সুযোগ দেওয়া, তাই না? তো আমরা কী জানলাম যে 200, আর এখন বেসিক্যালি সব মিলিয়ে 26-27 ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি আছে। আর এবার এই সেক্টরটাকে অনেক এখন কী হচ্ছে, অনেক প্রাইভেট সেক্টর হয়ে গেছে, অনেক পাবলিক সেক্টর হয়ে গেছে, তাই না? অনেক সরকারি, অনেক বেসরকারি হয়ে গেছে। এবার এগুলোকে তো ফ্রড হতে পারে, অনেক কিছু জিনিস এখানে ফ্রড হতে পারে, এরা ডুপ্লিকেট করতে পারে, অনেক কিছু ক্লেম করতে অনেক বাধা বিপত্তি আসতে পারে, অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অনেকে ফ্রড হয় বেসিক্যালি, বুঝতে পারলি? তো এই সব অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো মেনটেন করতে হয়। এই সবের ক্ষেত্রে গভর্নমেন্ট কী করলো, একটা প্রথমে বললো এগুলো প্রবলেমস হচ্ছিলো, তাই গভর্নমেন্ট একটা কমিটি অ্যাপয়েন্ট করেছিল, যেটা নাম ছিল কি, আর এন মালহোত্রা কমিটি, যে আরবিআই গভর্নর ছিল, তাকে অ্যাপয়েন্ট করা হয়। আর অ্যাপয়েন্ট করার পর এই কমিটি রিকমেন্ড করে যে এই সবগুলো থেকে বাঁচতে কী করতে হবে না, 1999 সালে ও কী করে, আইআরডি, ওই কমিটির রিকমেন্ডে 1999 সালে আইআরডিএ বলে একটা অ্যাক্ট পাস করে পার্লামেন্টে, বুঝতে পারলি? আর তার রেসপেক্টে 1 এপ্রিল 2000 সাল যখন আইআরডিএ তৈরি হয়, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, যার হেডকোয়ার্টার হয় হায়দ্রাবাদ। আর এ কী করে, যেমন শেয়ার মার্কেটে সেবি করছিল, মানি মার্কেটে কে করছিল, আরবিআই হেড ছিল, এ থাকবে ইন্স্যুরেন্স মার্কেটে, আইআরডিএ, এ থাকবে ইন্স্যুরেন্স মার্কেটে, আইআরডিএ। আর এন বেসিক্যালি এই ইন্স্যুরেন্স রিলেটেড তো অনেক প্রবলেম আসছে মার্কেটে, কেউ ফ্রড করছে, কেউ কী করছে, মানে কেউ ভুলভাল ক্লেম করছে, কেউ এখানে বিভিন্ন মানে নীতিগত অনেক থেকে যাচ্ছে। তো এই সবকে দূর করার জন্য বেসিক্যালি আর এন মালহোত্রা বা এগুলো কারো ইন্স্যুরেন্স কার্ড ডেভেলপ করার জন্য আর এন মালহোত্রা কমিটি অ্যাপয়েন্ট হচ্ছে, বুঝতে পারলি? একটা এদের একটা সাংবিধানিক বা কনস্টিটিউশনাল জিনিস প্রয়োজন মনে হচ্ছে যে এইগুলো তত্ত্বাবধানে থাকবে। তো আর এন মালহোত্রা কমিটি কী করলো, অ্যাপয়েন্ট করলো, তো এই সেক্টরটাকে কী করা যেতে পারে। তখন আর এন মালহোত্রা ওই কমিটি রিসার্চ করে 1999 সালে ও রিপোর্ট দিয়ে পরে পার্লামেন্টে চাপলো, পার্লামেন্টে অ্যাক্ট পাস হলো আইআরডিএ, যে ভাবলো ওই কোম্পানিটি বলা ছিল একটা রেগুলেটরি বডি হবে যেটা রেগুলেট করবে সব সেক্টরকে, যাতে কোনো দুর্নীতি না হয়, যার কোনো কিছু এগুলো না হয়। তো সেই ক্ষেত্রে আইআরডিএ 2000 সালে পাস হলো, কত, 1 এপ্রিল, তাই তো, এপ্রিল 2000 সালে পাস হলো। তো আইআরডিএ প্রতিষ্ঠা হলো, যার হেডকোয়ার্টার হলো হায়দ্রাবাদ। আইআরডিএ ফর্মুলা হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে, যার হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ। বিসিএসে কোয়েশ্চেন এসেছিল সম্ভবত আইআরডিএ হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে। তো ওইভাবে তো পড়লে হবে না, তো ওয়ান লাইনার পড়লে হবে না তোকে, তুই বিসিএস পাবি না অন্তত। তো না, একদম 1999 সালে একটা পাস হলো, 2000 সালে কী হলো, এটা এস্টাবলিশ হলো, কামিং টু ফোর্স হলো, তাই না? দুটোই লিখে রাখো। তাহলে যদি বলি ইন্স্যুরেন্স সেক্টর রেগুলেটরি বডিকে আইআরডিএ, মিউচুয়াল ফান্ডের রেগুলেটরি বডিকে সেবি, শেয়ার মার্কেট রেগুলেটরি বডিকে সেবি, তারপরে এটা আমরা পড়বো পরে, মানি মার্কেট রেগুলেটরি বডিকে আরবিআই, আলাদা। হ্যাঁ, এবার ইন্স্যুরেন্স জেনারেলি 2 টাইপস। এই যে ইন্স্যুরেন্স এখনকার মডার্ন ফর্মে, যেটা ওই রিকমেন্ড করার পর, ইন্স্যুরেন্স বেসিক্যালি 2 টাইপসের হয়। হ্যাঁ, তার একটা হচ্ছে আমরা কি করলাম, এলআইসি লিখছিলাম, তাই না? এলআইসি আছে, আর পরে কি হয়, জিআইসি আসে। জিআইসি 1972 সালে, যেটা হচ্ছে জেনারেল লাইফ, এটা লাইফ করে, লাইফ ছাড়া যেগুলো থাকে সেটা হচ্ছে এরা করে সরকারি
ক্ষেত্রে। সরকারি ক্ষেত্রে প্রথম এলআইসি 1956 সালে আসে, আর তারপর আছে জিআইসি 1972 সালে। আগে সরকার শুধু লাইফেরই করতো, তারপরে সরকার জেনারেল ইন্স্যুরেন্স মানে লাইফ ছাড়া যে গাড়ি ফাড়ি যত কিছু আছে মানে টিভি ফিভি যা কিছু আছে সব ইন্স্যুরেন্স শুরু হয় সরকার করে। ঠিক আছে, আমরা এগুলো সব যাচ্ছি একটু পরে পরে। এবার এলআইসির একটা কোয়েশ্চেন, এলআইসির লোগোটা কি আছে বলতো? প্রদীপ আর হাত এরকম করে আছে, তাই না? হ্যাঁ, জীবনদীপ। তো ওই যে লোগোটা, ওই লোগোটা তৈরি করেছিল কিন্তু সত্যজিৎ রায়। আগে এটা বুঝে নে, তারপর আমরা এই জায়গায় যাচ্ছি, দেখে নে চল। আগে আমরা এই জায়গায় বুঝে নে, তারপর আমরা এই জায়গায় যাচ্ছি যে ইন্স্যুরেন্স আর টু টাইপস। ঠিক আছে, কি কি হচ্ছে? একটা হচ্ছে কি, একটা লিখবো আগে ভাগটা করে নে, লাইফ, আর একটা নন লাইফ, যেগুলো লাইফ নয়। আজকে তোদেরকে আমি এজেন্ট বানিয়ে ছেড়ে দেবো। লাইফ আর নন লাইফ। লাইফে কী হতে পারে, যেখানে লাইফের ইন্স্যুরেন্স হবে, এগুলো বেসিক্যালি টার্ম ইন্স্যুরেন্স থাকে, কিছু একটা টার্মের জন্যই থাকে। এখানে লং টার্ম থাকবে, এটা লং টার্ম, আর 5 বছরের বেশি থাকে। আর এখানে এটা হচ্ছে শর্ট টার্ম, এখানে বেসিক্যালি সব 1 ইয়ার থাকে। ঠিক আছে, এখানে লাইফ ইন্স্যুরেন্সের শুধু লাইফের কী থাকে, লাইফ সাবজেক্ট থাকে, তাই তো? এখানে আরও ডিটেলস ভাগ আছে, তো তোদের তো আর এজেন্ট বা এই তো হবার নেই, আর আমাদের এক্সপার্ট আসবে না, ছেড়ে দিচ্ছি। কেউ যদি পার্সোনাল জানতে চাস তো আমাকে বলবি। আর এখানে আর নন লাইফের মধ্যে কী কী থাকে? নন লাইফের মধ্যে থাকে যেমন মোটর, তাই না? গাড়ি, তাই না? প্রচুর শুনেছি গাড়ির ইন্স্যুরেন্স, তাই না? হ্যাঁ, হেলথ থাকে, জানিস তো রোনাল্ডো পায়ের ইন্স্যুরেন্স করাই না, মেসির বা পায়ের ইন্স্যুরেন্স। মানে কীভাবে ইন্স্যুরেন্স করে, যে ও এত বছর খেলবে, ওর এত টাকা হবে, অত টাকার ইন্স্যুরেন্স করে রাখবে। ইন্স্যুরেন্স কোম্পানি বলছে হ্যাঁ ইন্স্যুরেন্স করবো, এর জন্য তোমাকে এত টাকা দিতে হবে, দিয়ে রাখবে। যদি ওর পা ভেঙে যায়, যদি আর খেলতে না পারে, তাহলে ওই টাকাটা ওকে দিয়ে দেওয়া হবে। দ্যাটস হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এরকম অনেক টাইপের আছে। তুই তো চোখের ইন্স্যুরেন্স করাতে পারিস, কারো যদি কোনো কিছু ভালো লাগবে ইন্স্যুরেন্স করে রাখবি শরীরে। তারপরে হচ্ছে হেলথ, হোম, ট্রাভেলের ক্ষেত্রে ধরলে ট্রাভেলে কোনো কি দুর্ঘটনা হয়ে গেলে ঘুরতে যেয়ে পড়ে তো দেবে। হ্যাঁ, আইআরসিটিসি কাটলে, ভলভোতে বাস টিকিট ইন্স্যুরেন্সের জন্য তোকে জিজ্ঞেস করে যদি ইন্স্যুরেন্স আইআরসিটি তো ইনক্লুডিং দিয়ে দেবে। এইবার কি হোমে, যেমন একটা কথা বলে দিচ্ছি, হোমের ক্ষেত্রে যেমন আগুন লেগে যায়, তাই তো? তো বেসিক্যালি আগুন লেগে গেলে কী হবে? তো আগুন লেগে গেলে ওরা ইন্স্যুরেন্স দেবে হোমে। বেসিক্যালি এখানে একটা এক্সাম্পল বলছি হোমে। হলদিরাম, দিল্লিতে মনে হচ্ছে আগুন লেগে গেছিলো, ও ইন্স্যুরেন্স ছিল 300 কোটি টাকা পেয়েছিল, ও সেন্টার ডিপেন্ড যত লস হয়েছিল পেয়ে গেছে। হ্যাঁ, হলদিরাম তো নাম শুনেছিস, ওর ওখানকার ব্রাঞ্চ। তাহলে বেসিক্যালি লাইফের মোর দেন 5 ইয়ারের বেশি হয় এগুলো। আর এগুলো কত হয়? নন লাইফে কী হয়? কম হয়। এইবার লাইফের বেসিক্যালি কী হয় বলতো, যত আপার যে এজে যাবি তো তত মোবাইলেও করতে পারিস, মোবাইল ইন্স্যুরেন্স সব কিছু লেখালে তো প্রচুর হবে, প্রচুর ইন্স্যুরেন্স লাগে। এই যেমন মোটর ইন্স্যুরেন্স একটা জিনিস জেনে রাখতে পারি, এটা তোদেরকে মানে তোদের সাধারণ জীবনেও লাগবে, তাই না? গাড়ি আরে তো এখানে দেখবি অনেক কিছু বলে, থার্ড পার্টি ইন্স্যুরেন্স, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স বলে না, শুনেছিস? তো ওখানে বেসিক্যালি 3 রকম ইন্স্যুরেন্স হয়, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি। প্রথম ফার্স্ট পার্টি কে বলতো? তুই নিজে। সেকেন্ড পার্টি কে বলতো? কোম্পানি যে করবে। থার্ড পার্টি কী বলতো? তুই তাহলে গাড়ি নিয়ে যাচ্ছিস, যাকে অ্যাক্সিডেন্ট করবি সে হচ্ছে থার্ড পার্টি। তো বুঝতে পারলি, থার্ড পার্টি হচ্ছে থার্ড পার্টি আর কি, যাকে ইন্স্যুরেন্স, যাকে তুই মারবি তার ইন্স্যুরেন্স, সে টাকাটা পাবে। সেকে তাকে চিনিস না তো তুই কীভাবে তাকে ইন্স্যুরেন্স টাকা নিবি? এবার যখন ইন্স্যুরেন্স তুই গাড়ি কিনবি, তো ইন্ডিয়ান আমাদের মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী কি আমাদের থার্ড পার্টি ইন্স্যুরেন্স কম্পালসারি। তখন যখন পুলিশে গাড়ি ধরে আর যখন দেখে যে ওই কাগজ থেকে ইন্স্যুরেন্সের, তখন থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কাগজ দেখে বেসিক্যালি। তো ওটা থাকলে তুই ছাড় পাবি। যে থার্ড পার্টি মানে তুই তোর গাড়ি যখন কাউকে ধাক্কা মারলো, তার গাড়ি ক্ষতি বা তার জীবনের ক্ষতি বা তার কিছু ক্ষতির জন্য থার্ড পার্টি ইন্স্যুরেন্স লাগে তোর, ওটাই ম্যান্ডেটারি লাগে গাড়িতে। আর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স হচ্ছে কি, তাহলে আমি বাইক শেষে আমি অ্যাক্সিডেন্ট, তো আমার যদি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকে তাহলে কী হয়, তাহলে ও মানে থার্ড পার্টি আর ফার্স্ট পার্টি যে দুটো ইন্স্যুরেন্স থাকে, সেক্ষেত্রে কী হবে, আমি ওর তো গাড়ি ওসব কিছু পাবেই, তার সাথে সাথে আমারটাও আমি পাবো যদি ওটা অ্যাক্সিডেন্টাল হয়ে থাকে তো কিছু।
ঠিক আছে। আর কি থাকে, ওই জন্য একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ নিতে হয়, শুধু থার্ড পার্টি নিলে হয় না, মানে তুই নিতেই পারিস, কিন্তু কম্প্রিহেন্সিভ প্যাকেজে কী হয়ে যায়, ফার্স্ট পার্টি থার্ড পার্টি দুটোই কম প্রাইস থেকে যায়, বুঝতে পারলি? যার ফলে বাইকটা আমার সেফ থাকে, আমিও সেফ থাকি, আর যে করে ইন্স্যুরেন্স সেও থাক থাকে। এবার যখন আমরা অ্যাক্সিডেন্ট হয় আমরা অনেক ভয় পেয়ে যাই, তাই না? কোনো কিছু হলে, তাহলে তুই এক জায়গায় একটা গাড়ি ঠুকে দিয়েছিস বা অ্যাক্সিডেন্ট চালাতে হয়েছে, যদি ভুলবশত তোকে হয়ে থাকে, তো ঘবরাবার কিচ্ছু নেই, ও তোকে টাকা ক্লেম, যে একটা লোক তোকে আসছে তোকে বলছে তোকে 10,000 টাকা 20,000 টাকা, বলে না, তোর গাড়িতে ইন্স্যুরেন্স করা আছে, তোরও ইন্স্যুরেন্স করা আছে, তাহলে তুই কী করবি? তুই বলবি ঠিক আছে, তুমি থানাতে চলো, থানাতে ও যখন যাবে সঙ্গে সঙ্গে ঠান্ডা মাথায় থানাতে যে এবার বলবে এরকম এরকম হয়েছে, তখন তুই তোর ইন্স্যুরেন্স ক্লেমকে ফোন করবি, তোর ইন্স্যুরেন্স আসবে, ওকে ও যা ওর গাড়ি যে ক্ষতি হয়েছে সেই ভ্যালুয়েশন ও দিয়ে দেবে, তুই কেন টাকা দিবি? হ্যাঁ, সেটার জন্য তো তোকে টাকা, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকলে দেবে, মানে তোর যদি তোর গাড়ি হলে গাড়ির সাথে ধাক্কা লাগলো, তো ও তো তোকে দাঁড়িয়ে এখানে বলতে পারে এত টাকা লাগবে, এখনই লাগবে, এ করতে, বুঝলি? এটা তো নিয়ম নয়। তুই তখন বলবি দাঁড়াও, তাহলে থানাতে ফোন করো, যেটা প্রসিডিওর, থানা থেকে ক্লেম হবে, ক্লেম হওয়ার পর তোর গাড়ি আসবে, ও যদি এই যে টাকা করছিল সে টাকার ওর মান্যতা কি, মানে পাবার যোগ্যতা কি না, গাড়ির ক্ষতি হয়েছে তার থেকে যদি বেশি করে বেশি টাকা দেবে ওকে ইন্স্যুরেন্স কোম্পানি, ওই জন্য ইন্স্যুরেন্স করানো আছে না, এটার জন্যই, যদি ভুলবশত হয়ে থাকে। তো জিআইসি তো সরকারি কোম্পানির মধ্যে একটা কি আছে, ইন্স্যুরেন্স সেক্টর, এলআইসি আছে যে কী করে লাইফ ইন্স্যুরেন্স করে, আর জিআইসি আছে যে কী করে তাদের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যেটা আছে। তো লিখবো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসিটা লিখে নিয়েছি আমরা, কী কী লিখেছি এলআইসির, কিছু লিখিস নি? হ্যাঁ একদম প্রিমিয়াম লিখবি নাকি এবার? তাহলে কমিটিটা একদম আসবে। আর হেড অফিস কোথায় আছে? হায়দ্রাবাদ। বাদ বাকি নোটে পেয়ে যাবি, পিডিএফ পেয়ে যাবি। নেক্সট লিখবো আমরা জিআইসি, তাই না? এগুলো দেখ বেসরকারি কোম্পানিও এই সেক্টরে কাজ করে, সরকারি কোম্পানি, আমি সরকারিগুলো আমাদেরকে পড়তে হবে, বেসরকারি পড়তে হবে না, ব্যাঙ্কিং পড়লে আমাদের সরকারি পড়তে হবে, বেসরকারিতে পড়তে হবে না, কিন্তু জেনে রাখতে হবে। তো জিআইসি এরা কি গাড়ি ছাড়া ইন্স্যুরেন্স করে, সরকারির কিছু আছে, কি কি হতে পারে লিখবো, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ওয়াজ ন্যাশনালাইজড ইন কত সালে? এগুলোও কিছু কোম্পানি ছিল যেগুলো 1972 সালে সরকার ন্যাশনালাইজ করে নেয়, আর ন্যাশনালাইজ করে পরে ওগুলোকে জিআইসি নাম দেয়। এখানে 107টা কোম্পানিকে ন্যাশনালাইজ করে, 107টা কোম্পানিকে ন্যাশনালাইজ করে সরকারের জিআইসি বলে সংগঠন কি বলে কোম্পানি করে, যেটার কাজ কি থাকবে, লাইফ ছাড়া যেগুলোকে ইন্স্যুরেন্স করা সেগুলোকে ইন্স্যুরেন্স করে দেয়, বুঝে গেছিস? তারপরে লিখবো, তো কী লিখলাম, দ্য জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিজ ওয়াজ ইন্ট্রোডিউস ন্যাশনালাইজড ইন 1972 অ্যান্ড 107 ইন্স্যুরেন্স ওয়ার গ্রুপড অ্যান্ড অ্যামালগেটেড ইনটু ফর কোম্পানিজ, বা 1972 সালে 107টা কোম্পানি ন্যাশনালাইজ হয়ে জিআইসি তৈরি হয়েছিল, ঠিক আছে? ব্যাস। কি কি এখন কটা কোম্পানি আছে জিআইসিতে বেসিক্যালি, তো আমরা লিখবো দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স, লিখে দিই নাকি? অ্যাসিওরেন্স, হাত পাত ঘেমে যাচ্ছে তো ভাই। তাহলে আমরা জিআইসিটা ভাগ করছি, কটা আছে বেসিক্যালি, এক কাছে কি জিআইসি, দ্য নিউ, আমি তো এখান থেকে একটা কোয়েশ্চেন দেবো, অ্যাসিওরেন্স কো এলটিডি, এটা 1916 সালে তৈরি হয়েছিল, পার্টে লিখে রাখবি। তারপর হচ্ছে দ্য ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কো এলটিডি, এটা তৈরি হয়েছিল 1938 সালে। তারপরে হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স, এগুলো সব নাম শুনেছি, এগুলো অ্যাড বেরোয় মাঝে মাঝে, তাই না? তোরা বুঝতিস না এগুলো কী ব্যাপার ছিল। কো এলটিডি 1906, আর হচ্ছে দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, দ্য ওরিয়েন্টাল ইন্ডিয়ান ইন্স্যুরেন্স, দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কো এলটিডি, যেটা হয়েছে কত
1947 তৈরি হয়েছিল। এগুলো সব মার্চ করে পরে কি নাম হয়েছে, এগুলো সব জিআইসির ভিতরে আছে, তাই তো? এগুলো সব এখন জিআইসির ভিতরে আছে। আর যারা কাজ কি করে, ইন্স্যুরেন্স প্রোভাইড করে লাইফ ছাড়া, ঠিক আছে? এখানে আরেকটা কথা আছে, এটা হচ্ছে কত, 1919, এটা হচ্ছে 1938, এটা হচ্ছে কত 1906, আর এটা হচ্ছে 1947। এইবার এই যে ইন্স্যুরেন্স সেক্টরটা আছে, এখন গভর্নমেন্ট যাচ্ছে যে এই ইন্স্যুরেন্সগুলো একটাতে মার্চ করে দেবো, যতগুলো চারটে সম্ভবত দ্য নিউ ইন্ডিয়ান অ্যাসুরেন্সে এটা মনে হচ্ছে মার্চ করবে এই বাকি তিনটেকে, বুঝতে পারলে? এই নিয়ে হবে, কারণ এদের সংখ্যা কমাবে, বুঝতে পেরেছিস? ব্রাঞ্চ সংখ্যা কমিয়ে দেবে, এগুলো করে দেবে, এটা সব মার্চ করবে, বুঝতে পারলে? সরকার বলছে এটাতে ভালো কাজ হবে, বেশি টাকা খরচা হবে না, বেশি এমপ্লয়িসে খরচা হবে না, ঠিক আছে? এভাবে করছে, সব ব্রাঞ্চগুলো তাহলে কমে যাবে। তো যাই হোক, আমরা এখন মাছ কি করে দিয়েছি এখন, তো যাই হোক আমরা এখন কি লিখছি ইন্স্যুরেন্সে। এবার বল ইন্স্যুরেন্সের কি এখানে বুঝতে পারিস না, কি বাকি আছে, কি বুঝতে পারিস নি? হ্যাঁ, প্রিমিয়ামগুলো বুঝতে পারিস না? তাহলে একটা কথা বলছি, প্রিমিয়াম হচ্ছে কোনটা? তাহলে কি হচ্ছে, তাহলে 1,00,000 টাকা ইন্স্যুরেন্স করছিস, আর যদি বলে 2% প্রিমিয়াম, দ্যাটস মিন 1,00,000 টাকা 2% কত? তো 2,000 টাকা তুই যদি একবার দিস, তাহলে তো প্রিমিয়াম দিলে 2,000 টাকা, তাহলে তুই কত 1,00,000 টাকা পেয়ে যাবি, যত 1 বছরের জন্য করা থাকে। কারণ এগুলো সব নন লাইফ 1 ইয়ারের থাকে। এবার কেউ যদি মোটরে 10 বছরের লাইসেন্স ইন্স্যুরেন্স করিয়ে রাখে, তো ও 10 বছর করে অত টাকা দিয়ে করে রাখবে। হ্যাঁ, টাকাটা গেল, এটাই তো নিয়ম। ইন্স্যুরেন্স নিয়ম কি, যদি 1 বছরের মধ্যে তোর ইন্স্যুরেন্স কিছু না হলো, তো টাকাটা হ্যাঁ প্রত্যেকবার রিনিউ করতে হবে, বুঝতে পারলি? কিন্তু কিছু হলে কতটা বলতো, বুঝতে পেরেছিস তো? একটা সময়ে মানুষের তো 45-50-এর পর তো শরীর খারাপ হয়ই না, শরীর খারাপ তো তখন তো একটু তো হসপিটাল ছুটতে কত টেনশন থাকে, তাই না? আর তখন যদি তোর ইন্স্যুরেন্স করা থাকে, তো যতবার ঢুকবে যে এখন বড় হসপিটাল নিয়ে যেতে পারবি, বা যেখানে হোক কভার করবে। হেলথ ইন্স্যুরেন্স, ওই জন্য তো সরকার এগুলো ইন্স্যুরেন্স সেক্টরে সরকার আছে কেন, থাকা উচিত। আমি তো বলবো থাকা উচিত, কারণ সরকার কী হলে বলতো, তো গরিবরা মানে ইন্স্যুরেন্সটা করিয়ে তারাও হসপিটালে প্রোভাইড করতে পারবে। 5,00,000 টাকা খরচা হলে ইন্স্যুরেন্স একটা 1 টাকা নেবে না, 5,00,000 টাকা দিয়ে দেবে, যদি ওর যত টাকা বিল হবে। আর তুই ভাবিস না যে ইন্স্যুরেন্স থেকে পারে এই বেশি বিল বানাবে হসপিটাল, কারণ হসপিটাল যদি বেশি বিল বানায়, ইন্স্যুরেন্স সেক্টরকে বেশি টাকা লাগবে। কারণ যদি ও দেখেছে ধরলে 5,00,000 টাকা ইন্স্যুরেন্স করেছে, আর ওর ডেঙ্গুতে ভর্তি হয়েছে, তো ইন্স্যুরেন্স ক্লেম করবে। দেখেন 3 টাইপ অফ ইন্স্যুরেন্স হয়, ওগুলো বলবো কি? হ্যাঁ, একটা হচ্ছে ক্লেমড হয় বেসিক্যালি, একটা হচ্ছে খুব যদি নর্মালি ওপিডিতে আমরা যাই, সো এগুলোর জন্য ইন্স্যুরেন্স একটা হয়। একটা হয় নর্মালি যখন হসপিটালে অ্যাডমিট হয়ে যাওয়ার জন্য একটা ইন্স্যুরেন্স হয়, যে কোনো রোগ ফোগলি। আর একটা হচ্ছে ডেঞ্জার পজিশনে কোনো একটা ধরলে, ওই 3 টাইপের ইন্স্যুরেন্স। ডেঞ্জার বলতে ধরো এইডস ফেডস একটা রোগ হয়ে গেছিলো, ওগুলো ইন্স্যুরেন্স, কিন্তু হবার আগে ইন্স্যুরেন্স করাতে হবে, বুঝতে পেরেছিস স্যার? এবার সেই ক্ষেত্রে ওরা প্রোভাইড করবে। এবার ধরো তুই ডেঙ্গুতে ভর্তি হয়েছিস, তোর 5,00,000 টাকা ইন্স্যুরেন্স করানো আছে এই বছরের কোনো একটা কোম্পানির কাছ থেকে হেলথে। এবার 5,00,000 টাকা যদি ইন্স্যুরেন্স করানো আছে, আর তুই ভর্তি হয়েছিস কোনো একটা হসপিটালে, তো যখন তুই ইন্স্যুরেন্স সেক্টরকে বললি এটা যে ভর্তি হয়ে গেছে, আমার ইন্স্যুরেন্স দেখালি, ওরা কন্ট্যাক্ট করবে, ইন্স্যুরেন্সের লোক চলে আসবে, এসে পরে তো ঠিক হয়ে গেলি, তোকে লিস্ট দেবে, তোকে তুই টাকা পেড করবি না, পেড কে করবে? কোম্পানি। তো কোম্পানি যখন তোকে কিছু টাকা হয়তো লাগবে প্রথম মুসলো, তো যখন তো ওই টাকাটা পেড করবে কোম্পানি, তো হিসাব বুঝে নেবে যে তুমি 5,00,000 টাকা কেন বিল বানালে, সব আমাকে দাও, এটা কোথায় রেট, কোথায় কী রেট। তো কোম্পানিকে তো ওদেরকে তোকে আর থাকবে না, ওই কোম্পানির ইন্স্যুরেন্সের লোক থাকবে, আর ওদেরকে ম্যানেজমেন্ট থাকবে হসপিটালের, দুজন মিলে ঝামেলা হবে, ও তো দাম বাড়াবে না, তো সব তোকে তো মাথায় হাত বোলাতে পারবে না, বুঝতে পেরেছিস তো চাপ নেই, বেশ ভালো জিনিস আছে, ইন্স্যুরেন্স করে রাখা উচিত। কিন্তু গ্রাম অঞ্চলে কী হবে, তো ফ্যামিলির সংখ্যা বেশি থাকে, তো তোর 3 জন থাকলে হয়তো তুই 2,000 টাকা করে রাখতে পারবি 1 বছরের জন্য, সেফ থাকবি, তাই না? তো ঠিক আছে, এবার আমরা কি হয়, কিছু ইন্স্যুরেন্স আছে যেগুলো আমাদেরকে জেনে রাখতে হয়, কিসের জন্য?
এগুলো এবারে তো যদি সরকার যদি কোনো ইন্স্যুরেন্স যখনই লঞ্চ করে না, তো ওগুলোকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ে রাখতে হবে। কেন? পরীক্ষায় এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে। যেমন আমি তোকে বলছি, যেমন লিখে রাখ একটু, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, তাই না? বিমা সুরক্ষা যোজনা, হ্যাঁ, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এটা কি হচ্ছে? এর ট্যাগলাইনে আছে ছোটা প্রিমিয়াম বড়ি সুরক্ষা, তাই না? এটা ট্যাগলাইন আছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। হ্যাঁ, তা এবার বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে তোকে প্রিমিয়াম কত দিতে হবে? 12 টাকা বছরে। বছরে কত টাকা দিতে হবে? তাহলে মাসে কত? আর ইন্স্যুরেন্স তুই কত টাকা পাবি? আপ টু 2 লাখ টাকা। 2 লাখ টাকার ইন্স্যুরেন্স পাবি। আর কারা করতে পারবে? বয়স না 18 বছর থেকে যাদের শুরু 70 বছর পর্যন্ত যে কোনো লোক, মানে 70 বছরের লোক একটা করতে পারবে, 18 বছরের ছেলেও একটা করতে পারবে। যদি তোরা মাসে থেকে করে রাখিস, কত করে দিস? 1 টাকা করে দিস মাসে, বা বছরে কত টাকা? 12 টাকা। তাহলে তুই এটা পেতে পারবি। কি এটা ক্লেম কী করে হয় না, কারো যদি দুর্ঘটনায় মৃত্যু হলে ও 2 লাখ টাকা পেয়ে যাবে বেসিক্যালি। বা কারো দুটো চোখ অন্ধ হয়ে গেল, কারো দুটো পা চলে গেল, দুটো হাত চলে গেল, ওরা কিন্তু 2 লাখ টাকা করে ক্লেম পেয়ে যাবে। আর যদি একটা করে হাত যায়, একটা পা যায়, একটা চোখ যায়, তাহলে 1 লাখ টাকা করে পাবে। এটাই হচ্ছে ইন্স্যুরেন্স, অনেক ভালো ইন্স্যুরেন্স, বুঝতে পারলি? এটা হচ্ছে প্রধানমন্ত্রী কি। আমি কেন লিখাচ্ছি এগুলো, কেন তোরা নেক্সট টাইমে ধরতে পারবি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথা থেকে আসবে। এই নলেজটা আমি পুট আপ করছি আস্তে আস্তে। কারেন্ট যোজনা, কোন যোজনা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, এলআইসি না পড়লে তুই যোজনাটা কীভাবে মুখস্থ করবি? কেন এই যোজনাগুলো আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে ইমপ্লিমেন্টেশন হবে, বুঝতে পেরেছিস তো? সেক্ষেত্রে এরা কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট হয়ে যায়। কোনো রাজ্য সরকারও যদি বার করে বা কেন্দ্র সরকার বার করে, ইম্পর্টেন্ট। নেক্সট, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এটা যেমন বছরে 330 টাকা দিলে তোকে কত হবে? ইন্স্যুরেন্স 2 লাখ টাকা পাবি। টাইম পিরিয়ড 18 থেকে 50। হ্যাঁ, কারো যদি দুটো করা থাকে তাহলে কিন্তু 4 লাখ টাকা পাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা বেসিক্যালি আনঅর্গানাইজ সেক্টরে যারা শ্রমিকরা কাজ করে, আনঅর্গানাইজ, এখানে মাসে কত? 201 টাকা করে দিতে হয়। এটা বেসিক্যালি 18 থেকে 40 বছর পর্যন্ত। হ্যাঁ, বলি 18 থেকে 40 বছর পর্যন্ত লোক করতে পারবে, ব্যাপারটা বুঝ। 18 থেকে 40 বছর পর্যন্ত লোক, মানে 40 বছর লোকও করতে পারবে, কিন্তু 41 বছর লোক আর করতে পারবে না। আর যখন ওদের 60 বছর হয়ে যাবে, তখন ওরা পেনশনটা চালু করবে মাসে ওই রেসপেক্টে। বেসিক্যালি হাই স্পেলে ধর আজ যদি করিস 18 বছর বয়সে, তুই 5,000 টাকা করে পেনশন পাবি পার মান্থ। তো 5,000 টাকা পার মান্থ পাবি। শুধু তাই নয়, হ্যাঁ 201 টাকা। আমাদের এখানে 201 বাস চলে না? 201 টাকা কি প্রতি মাসে। আর হ্যাঁ, আর যখন তুই পেনশন 5,000 টাকা করে 60 বছর তোর হয়ে যাবে, তো মাসে কত টাকা করে পাবি? 5,000 টাকা করে পাচ্ছিস। আর যখন তুই ওখানে যদি তারপরে তুই মরেও যাস, তো পেনশনটা কে পাবে? তোর ওয়াইফ পাবে। আর যদি তারপরে তোর ওয়াইফও যদি মারা যায়, তারপরে ছেলেরা কী পাবে? পেনশন পাবে না, ছেলেরা কী পেয়ে যাবে? টাকা পেয়ে যাবে। বেসিক্যালি যদি 18 কেউ যদি 18 বছর থেকে করে, যে টাকাটা জমবে তার সাথে কিছু মানে 8,50,000 টাকার মতো পেয়ে যাবে। মানে কি হলো তাহলে? যে করলো সে পেলো, সে মারা গেলে হচ্ছে তো তার কে পাবে? তার ওয়াইফ পাবে। আর তার ওয়াইফও যদি মারা পায়, তো ছেলেরা টাকাটা পেয়ে যাবে, কিন্তু ওটা 60 বছর অবধি চালাইতো। ভালো যোজনা একটা। তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। এগুলো খুব ভালো জিনিস। এগুলো যদি কেউ করে রাখতে পারে, লাইফ সিকিউর থাকবে অন্তত কিছু তো হলেও। অনেক করেছিস, মানে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি এটা করেছিস আর সুরক্ষা বিমা যোজনা দুটোই করেছিস? বাহ, হ্যাঁ যাই হোক, মা বাবা করে রাখবি সবাইকেই, ঠিক আছে? আগে লিখে নে। তারপরে প্রধানমন্ত্রী, এগুলো সব কোথায় যাবি? ব্যাংকে যাবি, বলবি আমি এই যোজনাটা করবো, ওরা তোকে ফর্ম দেবে, ফিল আপ করে দেবে, হয়ে যাবে। যদি যোজনাটা আমাদের এখানে স্টেটে চলছে তো। নেক্সট লিখ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। এটা বেসিক্যালি জানুয়ারি 2016 সালে শুরু হয়েছিল, বুঝলি? জানুয়ারি 2016 সালে এটা হয়। আর বেসিক্যালি
সব কৃষককেই আর সব ফসলের উপর বিমা হয়। বিমা মানে কি, যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে ওরা তুই যদি কিছু টাকা দিস তাহলে ওই টাকার উপরে ইন্স্যুরেন্স করে দেবে। বেসিক্যালি এখানে রবি শস্য, খারিফ, তারপরে রবি আর কী হয় বাগিচা শস্য, তাই না? 3 টাইপ অফ চাষ হয়। আর তার মধ্যে খারিফের মধ্যে 2% প্রিমিয়াম আছে, আর রবির মধ্যে 1.5% প্রিমিয়াম আছে, আর বাগিচা মানে প্ল্যান্টেশন ক্রপের ক্ষেত্রে কত আছে 5% প্রিমিয়াম আছে, বুঝতে পারলি? এই যদি এইটা যদি কেউ করে থাকে তার জমির রেসপেক্টে হয়, যত হেক্টর জমি হিসাবে ওরা ইন্স্যুরেন্স দিয়ে দেবে। ওরা ধরলে 1 লাখ, তোর জমি আছে 1 হেক্টর, ওরা দিয়ে দেবে 1 হেক্টরের ওপর ইন্স্যুরেন্স করলে তো 90,000 টাকা হবে। 90,000 টাকা ধরলে তুই যদি খারিফ ধান হয় তাহলে কী হবে, খারিফ শস্য, তো তার মধ্যে 2% লেগে যাবে। তো কত হবে 90,000 থেকে 2%, 1800 টাকা। 1800 টাকা তোর কী হয়ে যাবে, প্রিমিয়াম দিতে হবে। তাহলে তো 90,000 টাকা যদি কোনো কারণে যদি প্রাকৃতিক দুর্যোগ হোক, যাই কিছু হোক, ফসল নষ্ট হয়ে যায়, তুই 90,000 টাকা পেয়ে গেলি। তো যদি 5 হেক্টর জমি থাকে তো ওরা ধরলে ধানের ওপর ওরা ঠিক করে দিলে ধরলে 2 লাখ টাকা পাবি বা 5 লাখ টাকা পেয়ে যাবি, ঠিক আছে, 5 হেক্টর জমিতে। এবার 5 লাখ টাকা ইন্টু ধানের ওপর 1.5 কত আছে 1.5, তাই না, যেহেতু রবি শস্য, তো 1.5 কত হবে 1.5 ইন্টু 5 কত 7,000 মতো কিছু পড়বে। হ্যাঁ 7,500 মতো পড়বে। 7,500 দিস তো 5 লাখ টাকা তুই পেয়ে যাবি, যদি ওই 1 বছরের মধ্যে এগুলো হয়, বুঝতে পারলি? তো ভালো যোজনা এগুলো। আর কি আছে, আয়ুষ্মান ভারত আছে এখন, এটা নেই এখন, আছে এখানে, এটা পশ্চিমবঙ্গতে চালু হয়নি না, অন্য। এবার একটা জিনিস দেখে নে, এখানে দেখে নে, যেমন ইউপিএসসি সিভিল সার্ভিসের কোয়েশ্চেন, দেখে নে ইউপিএসসি সিভিল সার্ভিসের কোয়েশ্চেন। প্রথম হচ্ছে অটল পেনশন বিমা যোজনা, ঠিক আছে, রিগার্ডিং 76 নম্বর কোয়েশ্চেন ছিল আমার কোয়েশ্চেন সেটে, রিগার্ডিং অটল পেনশন যোজনা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট or not? It is a minimum guarantee pension scheme mainly target at unorganized sector worker. 1 number true. Only one member of the family can join the scheme. সবাই ফসল কি প্রধানমন্ত্রী অটল বিমা যোজনা সানু করে সবাই করতে পারে একদম, তাহলে এটাও কী হবে, ভুল হবে। তারপরে সাম অ্যামাউন্ট অফ পার্সন ইজ গ্র্যাচুইটি ফর স্পাউস, যদি লাইফে যদি মরে যায় তাহলে ওর বউ পাবে। হ্যাঁ ট্রু হলো, তাহলে কী হলো, এ আর 3, 1 আর 3, তাহলে এখানে এ অনলি, মানে তারপরে যে 2 আর 3 অনলি, তারপরে হচ্ছে 1 আর 3 অনলি, তারপরে 1 2 3, 1 আর 3 অনলি, বুঝতে পারলি কেসটা? তো এইভাবে কোয়েশ্চেন আসবে। এর এমনি রিগার্ডিং কোয়েশ্চেন এসছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে এসছে, যে এখানে এসছে এটা কি মানে ক্রপ কাল্টিভেশনের মানে কোনো কিছু ধ্বংস বা শেষ হয়ে গেলে দেয়, হ্যাঁ দিতে তো পারে। আর এটার পার্সেন্টেজের যে পেমেন্টটা, ওই পেমেন্টটা ওই ইউনিফর্ম ইসে আছে, পারবি এগুলো কোয়েশ্চেনগুলো সব, তো দেখে যা। তো আমরা কী কী লিখলাম এখন অবধি, তাহলে এমনি প্রচুর যখনই কোনো একটা যোজনা আসে তাহলে এবার আমরা টুক করে ওটা লিখে রাখবো, যদি সেগুলো এই রিলেটেড থাকে, বুঝতে পারলি তো? ঠিক আছে, কেন তাহলে যোজনা পড়ার আগে তখন তুই বুঝতে পারবি যে এটা ইম্পর্টেন্ট হবে, যখনই সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট হয় না, ঠিক আছে? তাহলে আমরা কী লিখলাম, হ্যাঁ যেমন ইসেরও ওই কী বললাম, হেলথ ইন্স্যুরেন্সেরও 3টে পার্ট থাকে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কেয়ার। প্রাইমারি কেয়ারে কী হয়, ওই যে একটু সর্দি কাশি হলো এগুলোর ক্ষেত্রে তুই অতটা হয় না ইন্স্যুরেন্স। সেকেন্ডারি সেক্টরে হয় কি, হসপিটালে ভর্তি হয়ে গেলে, যেটা সেকেন্ডারি কেয়ারে হয়। আর যদি তোর ভয়ানক কোনো চিকিৎসা চলে তাহলে কি টার্সিয়ারি কেয়ার বলো এটাকে, ঠিক আছে? তো ওইভাবে তোকে ইন্স্যুরেন্সে হলে তোকে বলতে প্রাইমারি কেয়ার না সেকেন্ডারি কেয়ার না টার্সিয়ারি কেয়ারে পড়বে। তারপরে প্রিমিয়ামটা হাই হবে, যদি তুই টার্সিয়ারি কেয়ার করিস তো হাই প্রিমিয়াম হয়, ঠিক আছে? তো আমরা কী কী জানলাম এখন অবধি, বহুত কিছু জানলাম, তাই তো? তো নেক্সট, আর শেয়ারে আমরা আর 2টো জিনিস লিখে নিই, বুলস অ্যান্ড বিয়ার, তাই না? শেয়ার আবার যা, তাহলে আছে বুলস অ্যান্ড বিয়ার। বুলস কি, দ্য পজিটিভ সিম্বল অফ শেয়ার মার্কেট, হ্যাঁ ওটা আগে লেখা আছে, আর তাও লিখে রাখ, এক জায়গায় করছিস তো। আর বিয়ার কি আছে ছেড়ে দে, চল আয়, ওগুলো সম্বন্ধে কি বুলস বিয়ার সম্বন্ধে বলতে হবে, ঠিক আছে? বলতে যখন হবে না তখন চল নেক্সট লিখবো ডিআই।
একদম ঠিক বলেছি। চল শিখে গেছে ও। যা করিয়ে দিচ্ছি সব বিশেষে তোদের কিছু বাকি থাকবে না, ঠিক আছে? যা করিয়ে দিচ্ছি আর বিশেষে কিছু বাকি থাকবে না তোদের। নেক্সট আমরা কি লিখছি? ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন। কাজ কি হবে ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনে? কোনগুলো? যতই সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর বা যাই সেক্টর হোক, সেখানে কি করা? ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন ফিনান্স প্রোভাইড করা, টাকা প্রোভাইড করবে, বুঝতে পারলি? তো ওগুলো সরকারি ইনস্টিটিউশনের নাম জানবো, কিছু বেসরকারি ইনস্টিটিউশন তারা চলবে কীভাবে? মানুষের কাছ থেকে টাকা নেবে, এখানে প্রোভাইড করবে। মেন কাজ একই তো হবে না, যেহেতু পড়ছি ক্যাপিটাল মার্কেট। কোন দিকে টাকাটা যাবে? হাউস হোল্ড থেকে, বিজনেস থেকে। তো যেগুলো সরকারি সেক্টর থাকে সেগুলো বেসিক্যালি তাদের থেকে ফান্ডিং। টাকা সরকার কীভাবে টাকা পাবে? ট্যাক্স তুলেই টাকা তুলবে না, কোনো কিছু থেকে করেই টাকা তুলবে। যাবে কোথায়? ইন্ডাস্ট্রি সেক্টরে। আর ইন্ডাস্ট্রি সেক্টর ডেভেলপ হলে তো একটা হবেই আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না? কারণ টাকাটা এইভাবে সার্কুলেট হয়। কেন পড়ছি এই জায়গায় এটাকে সবসময় মাথায় রাখতে হবে। এখান থেকে বেরিয়ে গেলে না তো অনেক বড় ক্ষেত্রে ভাবছি আমি কেন পড়ছি, হঠাৎ তোকে সিডিবি দিয়ে কোয়েশ্চেন দিল, কেন দিল? তো একটা মাথায় সবসময় তোকে স্ট্রাকচার বানিয়ে রাখতে হবে এরকম, যে এই স্ট্রাকচার আছে, পার্টটা কোথায় আছে, কোন জায়গায় আছে, কেন পড়ছি, কিসের রেসপেক্টে, বুঝতে পারলে? এক জায়গায় মোটিভ যদি ধরে রাখবি যে হাউস হোল্ড থেকে এগুলো সব ইন্ডাস্ট্রি থেকে সেই যা টাকা বাগাচ্ছে এই রোলিংটা, এই ওটা হওয়া দরকার আছে, বুঝতে পারলি? নেক্সট লিখবো আমরা ডিআই। তো ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন, ডিএফআই হবে। হ্যাঁ, ডিআই লেখাটা ঠিক হবে। ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন, ফাইন্যান্স ইনস্টিটিউশন। তো এগুলো বেসিক্যালি কত টাইপের ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন হয় না? একটা হয় ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, একটা হয় ফরেন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বা ফরেন ট্রেড ডেভেলপমেন্ট। ইন্ডাস্ট্রি না, ফরেন ট্রেড ডেভেলপমেন্ট। তাই আমরা প্রথমে লিখবো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, ফরেন। তো সৌগত কি গান শোনার জন্য বুঝছিস তুই? ফরেন ট্রেড ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে হাউজিং, ফরেন ট্রেড, যে মানে এরা এগুলো সাপ্লাই দেয় হাউজিংয়ে। আর একটা হবে এগ্রিকালচারে। এগ্রিকালচার পার্টটা আমরা শুধু জেনে রাখবো, কিন্তু এগ্রিকালচার পার্টটা আমরা পরে এগ্রিকালচারে পড়বো, ঠিক আছে? হাউজিং, মানে এই সরকারির যারা এই ইন্ডাস্ট্রি যে পার্টটা আছে, যারা ফিনান্স করবে তারা কেউ ইন্ডাস্ট্রিতে ফিনান্স করবে। এখানে যেগুলো ব্যাংক বা ইনস্টিটিউশন থাকবে তারা কোথায় ফিনান্স করবে? ফরেন ট্রেডের জন্য ফিনান্স করবে। এখানে যারা ইনস্টিটিউশন থাকবে তারা কিসে? হাউজিংয়ের জন্য ফিনান্স করবে। এখানে যারা ইনস্টিটিউশন থাকবে যারা এগ্রিকালচার। কিন্তু ইনস্টিটিউশনগুলো বেসিক্যালি সরকারি আন্ডারটেকিং থাকবে, ঠিক আছে? তবে আমরা পড়ছি। তো যাই হোক, আমরা ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনে প্রথম আমরা লিখবো যে ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনের নাম, তার আগে ডেফিনেশন লিখবি। ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন এগুলো ডেফিনেশন কাকে বলে? ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন আর অর্গানাইজ owned by the government or by the government or charitable institution to provide fund for low capital projects or fund for low capital projects, low capital বা লং ক্যাপিটাল প্রজেক্টে লিখতে পারিস, বুঝতে পারলি? লো লিখ, আর একটা লিখ লো অ্যান্ড হাই ক্যাপিটাল প্রজেক্ট। হাই ক্যাপিটাল প্রজেক্টই থাকে, কিছু কিছু লো থাকে। এখানেও আবার মিড টার্ম হয়, লং টার্ম হয়, যেগুলো 5 বছরের ভিতরে সেগুলো মিড টার্ম হয়। আর শর্ট টার্ম তো এখানে আসবে, তাহলে মার্কেটে লিখবো না। শর্ট টার্ম হলে তো এখানে মানি মার্কেট আসবে না, তো এখানে মিড টার্ম হয় এগুলো ফিনান্স 5 বছরের নিচে, আর লং টার্ম হয় 5 বছরের বেশি, তাই না? ভাগ করা যায় তো প্রত্যেকটা। কী কী কাজ করে ইনস্টিটিউশনগুলো কাজ হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট। প্রথমে হচ্ছে টু প্রোভাইড অবজেক্ট, মানে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য লোন দেওয়া, যেটা আমরা বুঝলাম বা পড়লাম, তাই না? তো ফাংশন বলে লিখে রাখতে পারি। হ্যাঁ, টু প্রোভাইড বা টু প্রাইম অবজেক্ট অফ ডিএফআই ইজ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে অংশগ্রহণ করা, তাই না? লোন দিয়ে পরে অংশগ্রহণ করা হবে, লোন দিয়ে তো অংশগ্রহণ করবে, এমনি তো আর হবে না। তারপরে টেকনিক্যাল সাপোর্ট অফ ভেরিয়াস সেক্টর, বিভিন্ন সেক্টরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া। যেমন ধরো তুই চাষি, তোকে দিয়ে দিল ট্রাক্টর,
সার দিয়ে দিল, তাই না, সরকারিভাবে। তো এটা হচ্ছে একটা ব্যাপার হচ্ছে সেক্টর। এই যে ইনস্টিটিউশনগুলো না, এগুলো মানি মার্কেট ইনস্টিটিউশনের মতো নয়। আর এই ইনস্টিটিউশনগুলো মানে টাকা ডিপোজিট নিতে পারে না সরকারের মানুষের কাছ থেকে, তাই না। এগুলো ব্যাংক বলতে দিতে পারি আমরা, কিন্তু টাকা ডিপোজিট করতে পারে না। যেগুলো টাকা ডিপোজিট করে ওগুলো ব্যাংকের নিশ্চয় পড়ে না, তাই না। আর কি এখানে এরা আন্ডার রাইটার হিসাবেও কাজ করে, আন্ডার রাইটার অফ শেয়ার মার্কেট। এই অনেক ইনস্টিটিউশন আছে যেগুলো আন্ডার রাইটার হিসাবেও কাজ করে, আন্ডার রাইটার অফ শেয়ার মার্কেট। তার মানে কি, যখনই কোনো কোম্পানি শেয়ার ইস্যু করতে যায় তখন ওরা দেখে যে শেয়ার ইস্যু করব, কিন্তু যদি আমার এতটা শেয়ার যদি না বিক্রি হয়, যদি কেউ না কেনে, তখন আগে ডাইরেক্ট এরকম কোনো আন্ডার রাইটার এই ইনস্টিটিউশনে কেউ হয়তো আন্ডার রাইটার কাজ করে, তাদেরকে কন্ট্যাক্ট করে নেয়, কোম্পানি ওকে বলে দেয়, প্রথমে ও সব শেয়ারগুলো সাবস্ক্রাইব করে নেয়, বুঝতে পারলি তো, নিয়ে নেয় 90%, তারপরে ও আবার ঠিক ওটাকে ফ্লো করে দেবে। এরকমও কাজ করে, তাহলে কোম্পানিগুলো টাকা প্রমোট হয়ে যায়। এমনি অনেক কাজ আছে, তার মধ্যে আমরা ভাগটা দেখে নিয়েছি। তো এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের যেই সব যারা ইন্ডাস্ট্রিতে ফিনান্স করে যে পার্টগুলো আছে, যে ইনস্টিটিউশন আছে তার নাম লিখবো। প্রথম লিখবো কি, লিখ, প্রথম ইনস্টিটিউশনের নাম লিখবো। কী কী ইনস্টিটিউশন, তোরা কি কিছু বলতে পারবি? IFCI প্রথম নাম লিখবো। এটা তৈরি হয়েছিল 1948 সালে, 1948। আর লিখবো ইট ওয়াজ ফার্স্ট ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। ইট ওয়াজ ফার্স্ট ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইট ওয়াজ ফার্স্ট ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর এটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কাজ কি থাকবে সেক্টরে, কি করা? ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, তাড়াতাড়ি এবার শুধু লিখতে হবে, বোঝার কোনো চাপ নেই। ঠিক আছে, তারপরে লিখবো SFC, স্টেট ফিনান্স কর্পোরেশন। SFC, স্টেট ফিনান্স কর্পোরেশন, যেটা হয়েছে তোর 1951 সালে। আর এখানে যখন যে টাকাটা এখানে দেবে 1951 সালে, বেসিক্যালি 50% যদি কোনো টাকাটা ইনভেস্ট করবে, তো 50% এই কোম্পানি যে টাকাটা, মানে অ্যাকচুয়ালি এরা মানুষের কাছ থেকে টাকা এইভাবে নেয় না, সরকার প্রোভাইড করে কোম্পানিকে, তো ইনস্টিটিউশনের মাধ্যমে। তো সরকার বেসিক্যালি এখানে রাজ্য সরকার 50% আর কেন্দ্র সরকার 50% দিয়ে পরে কাউকে একটা ইনভেস্ট করে, বুঝতে পারলি। SFC, স্টেট ফিনান্স কর্পোরেশন, বুঝতে পেরেছ? চলো নেক্সট। ICICI, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কত সালে তৈরি হয়? 1955 সালে তৈরি হয়, 1955। ঠিক আছে, পরে এটা ICICI থেকে বেরিয়ে পরে ব্যাংক হয়ে যাবে একটা পরের পার্ট। ঠিক আছে, ব্যাংকিং আমরা দেখবো দরকার হলে, নাহলে। আর এটা যখন তৈরি হয় না 1955 সালে, এটা বেসিক্যালি তৈরি করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ওয়ার্ল্ড ব্যাংক দুজন মিলে। ICICI ব্যাংক। M1, M2, M3, M4 মনে আছে? M1 কি ছিল? বল। কিটা? আদার ডিপোজিট, যেগুলো ডেভেলপমেন্ট পারপাসে ডিপোজিট থাকে বা ই থাকে, তাই না? বেসিক্যালি ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন বলেছিলাম না ওখানে, বুঝতে পারছিস তাহলে কার কথা? ব্যাংক ছাড়া ওখানে আছে, এখানে তোকে তো সব না জানলে বুঝবি কি। নেক্সট হচ্ছে IDBI, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা 1964 সালে শুরু হয়েছিল, 1964, অ্যাজ এ সাবসিডিয়ারি অফ RBI। RBI এর সাবসিডিয়ারি, RBI এটাকে তৈরি করেছিল বেসিক্যালি 1964 সালে। হ্যাঁ, সাবসিডিয়ারি নয়, সাবসিডিয়ারি। আর বেসিক্যালি IDBI কি হলো 1974 সালে এটা একটা অটোনমিস বডি পায়, 1974। মানে কি, যখন তৈরি হলো IDBI, ইন্ডাস্ট্রিয়ালে এটাকে কী করে ফিনান্স করার জন্য তৈরি করেছিল। সব তো ইন্ডাস্ট্রিয়ালে ফিনান্স করবে, তাই তো ইন্ডাস্ট্রিয়াল টাকা দেবে। দাঁড়া বলছি,
আর আইডিবিআই কি হলো যে এটা 1964 সালে কে তৈরি করলো? আরবিআই সাবসিডারি মানে কি আরবিআইয়ের 51% শেয়ার ছিল এটাতে, বুঝতে পারি? তোর যদি কোনো কোম্পানিতে 51% শেয়ার থাকে বা যদি 100টা কোম্পানির 51% তোর থাকে তো ওই কোম্পানিটা তোর সাবসিডারি। তা আরবিআই এইটা যখন তৈরি করলো 51% আরবিআই টাকা দিয়েছিল, তাই আরবিআই সাবসিডারি, বুঝতে পারলি? আর আরবিআই সাবসিডারি কাজ করে। পরে এটা কি হয় 1976 সালে কি হয় এটা স্বাধীন হয়ে যায়, অটোনমিস বডি হয়ে যায়, সরকারি কিন্তু অটোনমিস বডি। ও আরবিআই 51% শেয়ার থাকে না, সব নিজেই শেয়ার নিজে কিনে নেয়। আর পরে 2003 সালে অ্যাজ এ ইউনিভার্সাল ব্যাংক হিসাবে কাজ করে। 2003 সালে ইউনিভার্সাল ব্যাংক মানে কি, যে ব্যাংক যে কাজটা করে, বুঝতে পারলি? আইডিবিআই ইজ দ্য অ্যাপেক ইনস্টিটিউশন অফ ব্যাংকিং ফিনান্স, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স। আর লিখবো আইডিবিআই ইজ দ্য অ্যাপেক ইনস্টিটিউশন অফ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স, মানে এই ইন্ডাস্ট্রিতে যতগুলো ব্যাংক করে তাদের মধ্যে সর্বোচ্চকে আইডিবিআই, ঠিক আছে? অ্যাপেক্স মানে বুঝতে পারছিস তো? যেমন নাবার্ড ইজ দ্য অ্যাপেক্স ব্যাংক অফ এগ্রিকালচার ফিনান্স। তা আর ব্যাংকিং সিস্টেমে অ্যাপেক ইনস্টিটিউশন কি, যেমন আরবিআই, তো ওরকমই ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সে অ্যাপেক ইনস্টিটিউশন কি? আইডিবিআই। কোয়েশ্চেন আসবে এটা। তারপরে নেক্সট লিখবো সিডবি, SIDBI। IDBI, তারপরে SIDBI, সিডবি। এটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা বেসিক্যালি 1990 সালে তৈরি হয়েছিল, 1990 সালে তৈরি হয়েছিল। সাবসিডারি অফ আইডিবিআই, এটা আইডিবিআই সাবসিডারি হিসাবে তৈরি হয়েছিল। মানে এটা যখন তৈরি হয়েছিল 1990 সালে, এর 51% শেয়ার কার ছিল? আইডিবিআই ছিল। বেসিক্যালি এটাকে এরা কি করে, এরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে লোন দেয়, ছোটোখাটো ইন্ডাস্ট্রিগুলোকে, হ্যাঁ, যারা ওগুলো বেঁচে উঠতে পারে। তারপরে হচ্ছে আর এর হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ। এটা বিসিএসে এসেছিল মেন্সে, তাই না? যে আইডিবিআই সিডিবির হেডকোয়ার্টার কোথায়? লখনৌতে। হ্যাঁ লিখবে ইট হ্যাজ রেগুলেটরি রিলেটিং টু MSME। এটা সম্বন্ধে আমি একটা ক্লাসরুমও বুঝে যাবে। MSME একটা বড় জিনিস, ঠিক আছে, প্রোগ্রাম। তারপরে লিখবো কি বলে, কি লিখলাম? তারপরে লিখবো IRBI লিখবো ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া 1985, 1985, মেনলি ফিনান্স টু সিক ইন্ডাস্ট্রি। এগুলো প্রমুখ যেগুলো আছে তোর ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য। এরা বেসিক্যালি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে ফিনান্স করে, টাকা সরকার দেয় এদেরকে, তাই না? তাহলে সরকারি ইনস্টিটিউশন। তারপরে হচ্ছে ফরেন ট্রেডের জন্য যে ইনস্টিটিউশন আছে, কি আছে? EXIM, এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সে, ফরেন ট্রেড ফিনান্সে অ্যাপেক্স ইনস্টিটিউশন। 1982 সালে তৈরি হয়েছিল। EX মানে হচ্ছে এক্সপোর্ট, IM মানে হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। এক্সিম ব্যাংকের ফুল ফর্ম, তাই না? 1982, 1982। অ্যাপেক্স ইনস্টিটিউশন অফ ফরেন ট্রেড। যদি কেউ বিদেশি ব্যবসা করতে চায় তো যখন ওটা ফিনান্স দরকার পড়ে বা ওরা যদি করে তো এখান থেকে ফিনান্স হবে। নেক্সট কি আছে? হাউজিং আছে NHB, ন্যাশনাল হাউজিং ব্যাংক। NHB ন্যাশনাল হাউজিং ব্যাংক 1988 সালে তৈরি হয়েছিল অ্যাজ এ সাবসিডারি অফ RBI, 1988। হ্যাঁ, অ্যাজ এ সাবসিডারি অফ RBI সাবসিডারি হিসাবে তৈরি হয়েছিল NHB ন্যাশনাল হাউজিং ব্যাংক 1988, 1988 সালে হয়েছিল, তাই তো? ইট ইজ দ্য অ্যাপেক্স ইনস্টিটিউশন অফ হাউজিং ফিনান্স। হাউজিং ফিনান্সের সর্বোচ্চ ইনস্টিটিউশন এটা। তোদের মধ্যে কেউ প্রথমবার তো এই NHB শুনলি, আগে তো HDFC জানতিস। 1977 HDFC হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন, যেটা হচ্ছে 1977 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হাউজিং ডেভেলপমেন্টের কি হয়, কি হাউজিং ডেভেলপমেন্টে কাজ করে, তাই না?
কিন্তু এর এর পার্সোনাল ব্যাঙ্কও আছে এখন, এগুলো আমরা হিস্ট্রিতে বুঝবো। সব 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 ওই এই যে এদের এগুলোর কি এর নিজস্ব একটা ব্যাংক আছে, প্লাস এরা সরকারি একটা আছে, সরকারিটা বিক্রি। হ্যাঁ প্রাইভেট। হ্যাঁ কি কার কার এনএইচবি না না ওদের ওটা সাবসিডারি নয়, এটা নিজস্ব ব্যাংক এগুলো বেরিয়েছে, কিন্তু ওগুলো সাবসিডারি থেকে বার করে যখন অ্যাপেক্সগুলো সাবসিডারি হয়। তারপরে আমরা লিখবো এগ্রিকালচার। এগ্রিকালচার থেকে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এখানে এন এ দিয়ে পরে ন্যাশনাল আছে, বি ফর ব্যাংক আছে, এ ফর এগ্রিকালচার আছে, আর ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রিকনস্ট্রাকশন, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তাই না? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা 1982 সালে তৈরি হয়েছিল অ্যাকর্ডিং টু শিবরমন কমিটি, 1982 অ্যাকর্ডিং টু শিবরমন কমিটি, শিবরমন কমিটি বা শিবরমন কমিটি। এবার এটা হচ্ছে এগ্রিকালচারে যে ফিনান্স হয় তার কি অ্যাপেক্স ইনস্টিটিউশন, এর সম্বন্ধে আমাদের পুরো একটা এগ্রিকালচারের ক্লাসই হবে, ঠিক আছে। এগ্রিকালচার ক্লাসে এটা আমরা দেখবো, পুরো এটাকে পুরো ভাঙবো, ঠিক আছে। কি কাজ কি না কাজ এটা অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তা আমরা জাস্ট এইটুকু জেনে রাখ। তা আমাদের কী হলো, ডেভেলপমেন্ট ফিনান্স, ডিএফআইও শেষ হয়ে গেল, ইন্স্যুরেন্সও শেষ হয়ে গেল, মিউচুয়াল ফান্ড শেষ হয়ে গেল, শেয়ার মার্কেট শেষ হয়ে গেল, মানি মার্কেট শেষ হয়ে গেল। তাহলে আমাদের ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটের পুরো ক্লাসটা শেষ হয়ে গেল। দেখে নে কী কী বাকি আছে কী কী নেই। হ্যাঁ এলডিপিটা আমি সব এখানে এগ্রিকালচারে দিয়ে দেবো। হ্যাঁ 50 বছর হলো, মরে যাবি লোন শোধ হবে।